বলাকার ৩৬ সংখ্যক কবিতা বলা যেতে পারে এই বলাকা কাব্যগ্রন্থের সবথেকে গুরুত্বপূর্ণ কবিতা। কারণ আমরা বলেছি বলাকা কাব্য গতির আগের কাব্য, গতিবাদের কাব্য। এই গতির তত্ত্বকে রবীন্দ্রনাথ এই কাব্যের বিভিন্ন কবিতায় বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। রবীন্দ্রনাথের সেই গতি ভাবনাই এই ৩৬ সংখ্যক কবিতাটিতেও ধরা পড়েছে। কবিতাটি প্রথম বলাকা এই নামে প্রকাশিত হয় এবং পরবর্তীকালে এই কবিতার নাম অনুসারে সমগ্র কাব্যগ্রন্থটিকে নামকরণ করা হয় বলাকা। আমরা দেখতে পাচ্ছি বলাকা এই কবিতাটি প্রথম প্রকাশিত হচ্ছে সবুজপত্র পত্রিকায় ১৩২২ বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়। কবিতাটি পড়তে যাওয়ার আগে আমাদের একটু দেখে নিতে হবে এই কবিতাটি রচনার পিছনে ঠিক কোন মানসিক অবস্থা রবীন্দ্রনাথের কাজ করছিল। বলাকা কবিতাটি রচনা হচ্ছে শ্রীনগরে ১৩২২ বঙ্গাব্দের কার্তিকে শ্রীনগরে এই কবিতাটি লেখা হচ্ছে। কবিতাটি লিখবার সময়ে রবীন্দ্রনাথের মানসিক অবস্থা কেমন ছিল সেইটা তিনি নিজেই বর্ণনা করে গেছেন। ঠিক কোন উদ্দীপনা থেকে, কোন অনুপ্রেরণা থেকে রবীন্দ্রনাথ তাঁর এই কবিতাটি রচনা করলেন, কি বলছেন রবীন্দ্রনাথ লিখছেন, পদ্মার মতো ঝিলম নদী আমার পায়ের তলায়, সন্ধ্যাবেলা ধীরে ধীরে ঝিলমের জলে অন্ধকার নেমে আসছে। বোটের ছাদে বসে আছি, নদীর স্রোত কালো হয়ে গেছে অন্ধকারে, ওপারে জমাট অন্ধকার, চারিদিক নিঃশব্দ নিস্তব্ধ। এই হচ্ছে একটা পটভূমি। এর মধ্যেই ঘটে গেল আরেকটি ঘটনা, কি না সেই নিস্তব্ধতাকে, সেই নিঃশব্দতাকে ভেঙে এমন সময় বুনো হাঁসের দল, রবীন্দ্রনাথ যাকে বলেছেন বলাকা, তাহলে বলাকা শব্দটির অর্থ হচ্ছে বুনো হাঁস। সেই বুনো হাঁসের দল হঠাৎ মাথার উপর দিয়ে উড়ে গেল। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেছেন কবিতাটি সম্পর্কে, কি বলছেন, কবিতাটি শ্রীনগরে লেখা। কবি সন্ধ্যাবেলা বজরার ছাদে বসেছিলেন, সেই সময়ে এক ঝাঁক বলাকা তার মাথার উপর দিয়ে উড়ে গেল। তাহা দেখিয়া সঙ্গে সঙ্গে কবিচিত্তে যে ভাব তরঙ্গ খেলিয়া গেল। তাহলে কবির এই কবিতাটার প্রত্যক্ষ প্রেরণা হচ্ছে মাথার উপর দিয়ে উড়ে যাওয়া এক ঝাঁক বলাকা। বলছেন তাহলে সেই উড়ন্ত এক ঝাঁক বলাকা যারা দিগন্তে এক দিক থেকে আরেক দিক পর্যন্ত পাখা বিস্তার করে ডানার ঝাপটের শব্দ করতে করতে উড়ে চলে গেল, তাদেরকে দেখেই সঙ্গে সঙ্গে কবিচিত্তে যে ভাব তরঙ্গ খেলিয়া গেল তাহাই এই কবিতায় প্রকাশ পাইয়াছে। এই কবিতার বিষয় ও নাম, এই কবিতার বিষয় কি? বিষয় হচ্ছে এই বলাকার উড়ে চলা। উড়ে চলা মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাওয়া, যা আসলে গতি। কবিতার বিষয় গতি, সেই গতির প্রতীক হচ্ছে এই বলাকা। আর সেই বলাকার নাম থেকেই সমগ্র বইয়ের নাম হয়েছে বলাকা। সমালোচক লিখছেন, যাযাবর পাখির ঝাঁক অনন্ত আকাশ পথে উড়িয়া যাইবার সময়ে কবিকে যেন অনেকটা মনে করিয়ে দিয়ে গেল, স্মরণ করিয়ে দিয়ে গেল কি না, আমরা ইন্দ্রিয় দিয়ে যেটুকু দেখি সেই দেখাটাই শেষ দেখা বা চরম নয়। আমরা কি দেখি? আমরা দেখি পর্বত স্থির হয়ে আছে, আমরা দেখি বৃক্ষ স্থির হয়ে আছে। কিন্তু এই বলাকা রবীন্দ্র মননে এমন একটা অনুভূতি নিয়ে এলো, রবীন্দ্রনাথ অনুভব করলেন যে জগতের সমস্ত কিছুই হচ্ছে যাযাবর, অর্থাৎ যারা কোথাও স্থায়ী হয় না, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলে, তারা গমিষ্ণু অর্থাৎ চলমান। এই চলমানতা শুধু প্রাণীকুলের মধ্যে আছে তা নয়, এই চলমানতা জড় পর্যন্ত বর্তমান, অর্থাৎ জড় পদার্থের মধ্যেও একটা গতি রবীন্দ্রনাথ অনুভব করলেন, যার প্রত্যক্ষ প্রেরণা হচ্ছে ওই উড়ে যাওয়া
হংস বলাকার দোল। সমালোচক বলছেন যে রবীন্দ্রনাথ যে গতিবেগ অন্তরে অন্তরে আবাল্যকাল থেকে অনুভব করে আসছেন, যে গতির কথা বলাকার পূর্বেও বিভিন্ন কবিতায় বিক্ষিপ্তভাবে রবীন্দ্রনাথ প্রকাশ করেছেন, সেই গতির বাণী রবীন্দ্রনাথ যেন প্রতিফলিত হতে দেখলেন এই বলাকার উড়ে চলার মধ্যে, বলাকার নিরুদ্দেশ যাত্রার মধ্যে। সেই জন্যই এই কবিতাটি হচ্ছে নিখিল জগতের তীর্থযাত্রার জয়গান। আমরা কবিতাতে চলে আসি। রবীন্দ্রনাথ শুরু করছেন ওই যে পরিবেশটা, যে পরিবেশে বলাকা লেখা হয়েছে। আমরা বলেছি কবিতাটি লেখা হয়েছে শ্রীনগরে। কবি তখন ছিলেন ঝিলম নদীর বুকে বোটের উপরে। সময়টা হচ্ছে কি? সময়টা হচ্ছে দিনের শেষ, রাত্রির শুরু। কি সুন্দর বাণী দিয়ে, কত সুন্দর শব্দ দিয়ে, চিত্র দিয়ে রবীন্দ্রনাথ তার ভাবনাগুলোকে এই কবিতায় তুলে ধরছেন। সেই জন্য কবিতার যদি রূপের বিচার করতে যাই, রূপের বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা বলবো এই কবিতার যে বাণী, সে বাণী হচ্ছে অপরূপ। বলছেন সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, আধারে মলিন হলো। প্রথমেই আমরা একটা তুলনা পেয়ে গেলাম। রবীন্দ্রনাথ বলছেন ঝিলম নদীর স্রোতটার কথা। প্রথম পংক্তিতে, প্রথম লাইনে আমরা পেলাম ঝিলম নদীর কথা, ঝিলম নদীর স্রোতের কথা। যে স্রোত সন্ধ্যার আলো আঁধারি খেলাতে ঝকমকিয়ে উঠছে, সেই বাঁকা স্রোতখানি ধীরে ধীরে আলো কমে গেল, অন্ধকারে ঢাকা হলো। রবীন্দ্রনাথ বলছেন সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, আধারে মলিন হলো। যেন, তোমরা পড়েছ উৎপ্রেক্ষা অলঙ্কার, এই ঝিলমের স্রোতটুকুকে রবীন্দ্রনাথ বলছেন এই স্রোতটা যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। তলোয়ার যখন খোলা থাকে, খাপের বাইরে থাকে, তখন সে যতটা চকচক করতে থাকে, সেই তলোয়ার যখন খাপের ভিতরে ঢুকে যায় তখন যেমন তার উজ্জ্বলতাটা চাপা পড়ে যায়, তেমনি এই ঝিলমের যে ঝিলিমিলি সেইটা মলিন হয়ে গেল। কে তাকে মলিন করে দিল? এই আঁধার, এই অন্ধকার। রবীন্দ্রনাথ বলছেন এই যে দিনের আলো কমে যাওয়া, এইটা অনেকটা হচ্ছে ভাটার মতো। ভাটাতে আমরা জানি কি, ভাটা কোথায় হয়? নদীতে। ভাটার সময় জল কমে যায়, জোয়ারের সময় জল ফুটে উঠে, বেড়ে যায়। তাহলে দিনের ভাটা, দিন মানে আলো, আলো কমে যাচ্ছে, তাকে রবীন্দ্রনাথ বলছেন দিনের মধ্যে ভাটা শুরু হলো। আর সেই দিনের ভাটার শেষে এলো কে? রাত্রির জোয়ার। আলো কমে যাচ্ছে, অন্ধকার বেড়ে যাচ্ছে, এই যে একটা গোধূলি পরিবেশ, দিনের শেষ রাত্রির শুরু, রবীন্দ্রনাথ তাকে জোয়ার ভাটার চিত্র দিয়ে বুঝিয়ে দিলেন। দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো, তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে। রবীন্দ্রনাথ বলছেন এই যে রাত্রি নেমে এলো, রাত্রি নেমে আসার সঙ্গে সঙ্গে ফুটে উঠলো কি? তারাগুলো। তারাগুলোকে রবীন্দ্রনাথ মনে করছেন যেন ফুল। সেই তারার ছবি ঝিলমের কালো জলের উপরে ঝিকমিকিয়ে ভাসতে শুরু করলো। এই যে ঝিলিমিলি, এই ঝিলিমিলি হচ্ছে দিনের আলোর ঝিলিমিলি। সন্ধ্যার আগে ঝিলিমিলি যেটা, সেটা ছিল দিনের আলোর ঝিলিমিলি। আর এইখানে আমরা যেটা পেলাম ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে, এই আলোকের যে প্রতিফলন, এটা হচ্ছে নক্ষত্রের আলোর প্রতিফলন। তোমরা চঞ্চলা কবিতাতে পড়েছ, সেখানে রবীন্দ্রনাথ এই তারাকে, নক্ষত্রকে ওই বুদবুদ বলে কল্পনা করেছিলেন। এইখানে তিনি তারাগুলিকে বললেন ফুলের মতো করে ফুটে উঠল সেই ঝিলমের কালো জলের উপরে। অন্ধকার গিরি তট তোলে, পাহাড়ের পাদদেশে যেন অন্ধকার জমাট বেঁধে উঠল। দেওদার তরু সারে সারে, দেওদারু গাছের যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে জমাট বেঁধে উঠল এই অন্ধকার। রবীন্দ্রনাথ সুন্দর করে কবিতার প্রথম স্তবকে একটা পরিবেশের, একটা প্রকৃতি চিত্র ফুটিয়ে তুলছেন।
দিন শেষ হচ্ছে, রাত্রির সূচনা হচ্ছে। এই যে দিনের শেষ হলো, রাত্রির শুরু হলো, রাত্রি মানে আমাদের স্বপ্ন দেখার সময়। রবীন্দ্রনাথ সেই স্বপ্নের রূপকে বলতে চাইছেন। কি বলতে চাইছেন? এই যখন দিনের আলো ফুরিয়ে গেল, রাত্রির অন্ধকার নেমে এলো, মনে হলো এই সৃষ্টি, এই বিশ্বজগৎ যেন স্বপ্নে চায় কথা কহিবারে। পৃথিবী যেন কিছু বলতে চাইছে, তবে সেটা জেগে থেকে বলা নয়, সেটা হচ্ছে স্বপ্নে বলা। আর স্বপ্নে বলা যেটা, সেটা কি না, স্বপ্নে আমরা যখন কিছু বলি সেটা স্পষ্ট বলতে পারি না, তার ভিতরে একটা অস্পষ্ট গোঙানি থাকে। রবীন্দ্রনাথ বলছেন পৃথিবীর থেকেও যেন তিনি সেই রকম একটা অস্পষ্ট বাণী শুনতে পাচ্ছেন। মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কইবারে, বলিতে না পারে স্পষ্ট করি। অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি। অব্যক্ত মানে যেটা স্পষ্ট করে বলতে পারা যাচ্ছে না। অর্থাৎ পৃথিবী কিছু বলতে চাইছে, এই সৃষ্টি কিছু বলতে চাইছে, কিন্তু সে প্রকাশ করতে পারছে না। তার সেই না প্রকাশ করতে পারা ধ্বনির পুঞ্জ, সেইটাই যেন জমাট বেঁধে উঠছে কি হয়ে? অন্ধকার হয়ে। তাহলে কবি বলতে চাইছেন এই অন্ধকার আসলে অন্ধকার নয়, এই অন্ধকার হচ্ছে আসলে পৃথিবীর না বলতে পারা কিছু জমাট বাঁধা কথা। অন্ধকারের ভিতর দিয়ে রবীন্দ্রনাথ যেন তাই অনুভব করতে পারলেন। পৃথিবী কিছু বলতে চায়, কিন্তু সে ব্যক্ত করতে পারছে না। স্বপ্নের ওই আধো বোলের মতো করে, অস্পষ্ট গোঙানির মতো করে এই অন্ধকারের মধ্য দিয়েই সে যেন কিছু বলতে চাইছে। তাহলে আমরা আবার দেখে নিই প্রথম স্তবকটা। সন্ধ্যার আগে ঝিলিমিলি, ঝিলমের স্রোতখানি বাঁকা, আঁধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো তার ভেসে আসা, তারা ফুল নিয়ে কালো জ্বলে অন্ধকার গিরি তোটো তোলে, দেওদারু তরু সারে সারে। মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে, বলিতে না পারে স্পষ্ট করি। অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি। সহসা শুনিনু সেই ক্ষণে, সেই ক্ষণে, সেই মুহূর্তে। কোন মুহূর্তে? যে মুহূর্তটার বর্ণনা রবীন্দ্রনাথ সারা প্রথম স্তবক জুড়ে বললেন। অর্থাৎ দিন শেষ হয়ে যাচ্ছে, রাত্রি শুরু হচ্ছে, তারা ফুটে উঠছে। পাহাড়ের পাদদেশে যে সারি সারি দেবদারু তরুরা রয়েছে, তাদের মধ্যে অন্ধকার জমাট বেঁধে উঠছে। কবির মনে হচ্ছে এই পৃথিবী যেন কিছু বলতে চাইছে, অথচ বলতে পারছে না। আর তার সেই না বলা বাণীটা যেন জমাট বেঁধে উঠছে অন্ধকার হয়ে। এই রকম একটা অস্বস্তিকর পরিবেশে, যেখানে পৃথিবী কিছু বলতে চাইছে অথচ বলতে পারছে না, রবীন্দ্রনাথ বুঝতে পারছেন যে পৃথিবী কিছু বলতে চাইছে। তার সেই অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকার হয়ে গুমরে উঠছে। এর মধ্যেই হঠাৎ আকস্মিকভাবে, অপ্রত্যাশিতভাবে তিনি শুনতে পেলেন। সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছোটা। শব্দকে এখানে তুলনা করা হচ্ছে বিদ্যুতের সঙ্গে। কেন না, বিদ্যুৎ যেমন অকস্মাৎ, আকস্মিক, বিদ্যুৎ কখন চমকাবে সেটা আমরা বুঝতে পারি কি? পারি না। রবীন্দ্রনাথও সেই রকম অপ্রত্যাশিতভাবেই এই শব্দগুলো শুনতে পেলেন, শব্দটা শুনতে পেলেন, যার জন্য তাকে তিনি বলছেন শব্দের বিদ্যুৎ ছোটা। মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে। অর্থাৎ যে শব্দটা তিনি শুনতে পেলেন সেই শব্দটাও চলমান শব্দ। আসলে এই শব্দ কার? এই শব্দ হচ্ছে হংস বলাকার শব্দ। হে হংস বলাকা, ঝঞ্ঝা মদরসে মত্ত তোমাদের পাখা। বিদ্যুৎ কখন দেখা দেয়? যখন ঝড় ওঠে। রবীন্দ্রনাথ বলছেন যে এই বলাকা তার পাখায় যেন ঝড় তুলল, আর সেই ঝড়ে যেমন বিদ্যুৎ দেখা দেয়, তেমনি সেই পাখার ঝাপড় থেকে একটা শব্দ কবির কানে এসে বাজলো। রবীন্দ্রনাথ যে শব্দটা শুনতে চাইছিলেন,
রবীন্দ্রনাথ মনে করছিলেন, বুঝতে পারছিলেন, অনুভব করছিলেন যে পৃথিবী কিছু বলতে চাইছে অথচ বলতে পারছে না। সেই রকম অবস্থাতে তিনি শুনতে পেলেন কি? হংসবলাকার পাখার শব্দ। রবীন্দ্রনাথ বলছেন এই হংসবলাকার পাখার শব্দটাই যেন ওই কথা বলতে না পারা পৃথিবীর বাণী। বলছেন, হে হংস বলাকা, ঝঞ্ঝা মদরসে মত্ত তোমাদের পাখা, রাশি রাশি আনন্দের অট্টহাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। যে আকাশ এতক্ষণ পর্যন্ত ছিল শূন্য, নিস্তব্ধ, নিরিবিলি, সেই আকাশে যেন ঝড়ের মতো ঝড় তুলে শব্দ করতে করতে, অট্টহাসি করতে করতে, আনন্দে পাখা ঝাপটাতে ঝাপটাতে একটা বিস্ময়, একটা এই কি বলে ঘুমন্ত পৃথিবীকে যেন জাগিয়ে দিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে গেল সেই হংস বলাকার দোল। তাহলে কবি বলছেন, সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছোটা শূন্যের প্রান্তরে, মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে। হে হংস বলাকা, ঝঞ্ঝা মদরসে মত্ত তোমাদের পাখা, রাশি রাশি আনন্দের অট্টহাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। ওই পক্ষধ্বনি, ওই পাখার শব্দ, ওই পক্ষধ্বনি। কার পক্ষধ্বনি? হংস বলাকার পক্ষধ্বনি। ওই পক্ষধ্বনি রবীন্দ্রনাথ যাকে বলছেন শব্দময়ী, অপ্সর রমণী। তাহলে এই শব্দ কবির কানে এসে ধরা পড়ল কিসের মতো করে? না যেমন করে ওই ঋষিরা তপস্যাতে বসলে আকস্মিকভাবে তাদের সামনে এসে আবির্ভূত হয় কে? কোনো অপ্সরা, কোনো নারী। রবীন্দ্রনাথ বলছেন সেই অপ্সরা রমণীর মতো এই শব্দ কবির কানে এসে বাজলো। এতক্ষণ পর্যন্ত যে তপস্যা করছিলেন, কিসের তপস্যা? স্তব্ধতার তপস্যা। কারণ আমরা দেখেছি এই যে প্রথম স্তবকে কবি বলেছিলেন মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কইবারে, বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধ্বনির পুঞ্জ। অর্থাৎ গোটা পৃথিবী যখন ছিল নিশ্চুপ, গোটা পৃথিবী যখন ছিল নিঃশব্দ, সেই নিঃশব্দ নিশ্চুপ অর্থাৎ নিস্তব্ধতার তপস্যার মাঝখানে সেই নিস্তব্ধতাকে ভেঙে দিল। যেমন করে তপস্বীদের তপস্যা ভঙ্গ করে কে? অপ্সর রমণী। তেমনি করে এই বিশ্ব জগতের স্তব্ধতাকে ভেঙে দিল কে? ওই পক্ষধ্বনি। তাহলে কবি পক্ষধ্বনিকে তুলনা করলেন কার সঙ্গে? অপ্সরা রমণীর সঙ্গে। ওই পক্ষধ্বনি শব্দময়ী অপ্সর রমণী গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি। কবি যে স্তব্ধতার মধ্যে, যে নিঃশব্দতার মধ্যে, যে নিরিবিলির মধ্যে ডুবেছিলেন, সেই নীরবতা, সেই স্তব্ধতা দূর হয়ে গেল একটি শব্দ দিয়ে। কিসের শব্দ? সেটা হচ্ছে এই হংস বলাকার পাখার শব্দ। আর যে পৃথিবী এতক্ষণ পর্যন্ত কোনো শব্দ করতে পারছিল না, যে পৃথিবী শুধুমাত্র অব্যক্ত ধ্বনি প্রকাশ করছিল, সেই পৃথিবীর বুকে এই তপস্যা অর্থাৎ মৌনতার তপস্যা ভঙ্গ হলো। সেখানে জেগে উঠল শব্দের শিহরণ। সেই সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী যেন শিহরিত হয়ে উঠল। যারা নিশ্চুপ ছিল, যারা নিরিবিলি ছিল, যারা নিস্তব্ধ ছিল, তারা সবাই যেন শিউরে উঠল এই হংস বলাকার পাখার শব্দে। উঠিল শিহরি কে? গিরি শ্রেণী। পর্বত শিউরে উঠিল শিহরি কে? এই তিমির মগন গিরি শ্রেণী। অন্ধকারে ডুবে থাকা পর্বতগুলি যেন শিউরে উঠল এই হংস বলাকার পাখার শব্দ শুনে, আর শিহরিল সেই গিরিতটের পাদদেশে। কে ছিল? কবি বলেছেন আগের স্তবকে, অন্ধকার গিরিতট তোলে দেওদার তরু সারে সারে। সেই দেবদারু তরুর দোল তারাও শিহরিত হয়ে উঠল। যারা ছিল মৌন, যারা ছিল নিস্তব্ধ, সবাই যেন চঞ্চল হয়ে উঠল, সবাই যেন নিস্তব্ধতা ভঙ্গ করলো। তাদের কাছে এই নিস্তব্ধতা ভঙ্গের অনুপ্রেরণা হলো কে? অনুপ্রেরণা হলো এই হংস বলাকার পক্ষধ্বনি।
সেই সঙ্গে সঙ্গেই কবির মনে হলো এ পাখার বাণী দিল আনি। এই পাখার শব্দ কবির মধ্যে নিয়ে এলো, কি নিয়ে এলো? শুধু পলকের তোরে পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ। যারা ছিল স্থির, যাদের কথা রবীন্দ্রনাথ এখানে বললেন, যারা ছিল স্থির, যারা হংস বলাকার পাখার শব্দে শিউরে উঠেছিল। কে কে শিউরে উঠেছিল? সেই গিরিশ্রেণী, সেই দেবদারুর বন। রবীন্দ্রনাথ বলছেন যারা আপাত দৃষ্টিতে নিশ্চল নিস্তব্ধ, যাদের মধ্যে কোনো গতি নেই, তার মধ্যেই যেন সঞ্চারিত হয়ে গেল কি? বেগের আবেগ, একটা গতি পুলকিত হয়ে উঠল। যারা ছিল নিশ্চল তাদের অন্তরে অন্তরে সঞ্চারিত হলো বেগের আবেগ। অর্থাৎ রবীন্দ্রনাথ এতক্ষণ পর্যন্ত যাদেরকে স্থির মনে করেছিলেন, কাদেরকে? সেই গিরিশ্রেণীকে, সেই দেবদারুকে। এবার তাদের মধ্যে যেন একটা গতি তিনি খুঁজে পেলেন, উপলব্ধি করতে পারলেন। রবীন্দ্রনাথ মনে করছেন এই হংস বলাকার শব্দের পরে, পাখার শব্দের পরে পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ। বৈশাখের নিরুদ্দেশ মেঘ মানে যে মেঘ গোটা আকাশে এ প্রান্ত ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে, যার মধ্যে গতি রয়েছে, আর পর্বত যার মধ্যে কোনো গতি ছিল না। সেই পর্বত গতিমান হয়ে উঠতে চাইল। কার মতো গতিমান হয়ে উঠতে চাইল? বৈশাখের মেঘের মতো। রবীন্দ্রনাথ অনুভব করলেন যে এই পর্বতের ভিতরেও যেন একটা গতি আছে। রবীন্দ্রনাথ অনুভব করলেন এই তরু শ্রেণীর মধ্যেও একটা যেন গতি তিনি অনুভব করলেন। তরু শ্রেণী চাহে পাখা মেলি, মাটির বন্ধন ফেলি, ওই শব্দ রেখা ধরে চকিতে হইতে দিশাহারা। যে তরু শ্রেণী মাটির বন্ধনে স্থির বলে মনে হচ্ছিল, কবির এবার মনে হচ্ছে ওই হংস বলাকার পাখা যেদিকে ছুটে যাচ্ছে, যেদিকে উড়ে চলে যাচ্ছে, এই তরু শ্রেণীও যেন তাদের সঙ্গে সেই দিকে ছুটে যেতে চাইছে, দিশাহারা হয়ে যেতে চাইছে। এই হংস বলাকা যেমন আকাশের সীমা খুঁজতে চাইছে, এক সীমা থেকে আরেক সীমাতে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যেতে চাইছে, আজকে পাহাড় তরুরাও যেন সেই রকম গতিমান হয়ে উঠছে। কবি তাদের মধ্যেও যেন একটা সেরকম গতি অনুভব করছেন। তারাও যেন আকাশের কিনারা খুঁজতে চাইছে, তারাও যেন আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যেতে চাইছে। এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি সুদূরের লাগি। তাহলে রবীন্দ্রনাথ যেন গোটা পৃথিবীর একটা অব্যক্ত বেদনাকে অনুভব করলেন। সেই বেদনা কিসের জন্য? বেদনা হচ্ছে দূরে যেতে চায় সবাই। কারা কারা দূরে যেতে চায়? না ওই তরুশ্রেণী। তরুশ্রেণী চাহে পাখা মেলি, মাটির বন্ধন ফেলি, ওই শব্দ রেখা ধরে চকিতে হইতে দিশাহারা। তার যে বেদনা, পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, ওই যে সুদূরে ছুটে যাওয়ার যে বেদনা, সেই বেদনার ঢেউ রবীন্দ্রনাথ অনুভব করলেন। যে স্তব্ধতা কবিকে স্বপ্নের মতো ঘিরে ধরেছিল, সেই স্বপ্ন কেটে গেল, স্তব্ধতার আচ্ছন্নতা কেটে গেল, নিঃশব্দতার পরিবেশ ভেঙে গেল। তার বদলে কবি যেন একটা অন্তরে বেদনার ঢেউ অনুভব করলেন। সেই বেদনা কিসের জন্য? বেদনা হচ্ছে সুদূরের জন্য। হে পাখা বিভাগী, যাদের পাখা নেই তারাও যেন পাখা মেলে উড়ে যেতে চায়। পর্বত উড়ে যেতে চায় নিরুদ্দেশ মেঘ হয়ে, দেবদারুর তরুগুলো উড়ে যেতে চায় পাখা মেলে দিয়ে। রবীন্দ্রনাথ এই পর্বতের মধ্য দিয়ে, এই দেবদারু গাছের মধ্য দিয়ে যাদেরকে তিনি স্থির বলে মনে করেছিলেন, গতিহীন বলে মনে করেছিলেন, নিস্তব্ধ বলে মনে করেছিলেন, বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে, হেথা নয় হেথা নয় আর কোনখানে। গোটা নিখিল বিশ্বের সবকিছুর মধ্যে, শুধু পর্বত নয়, শুধু তরুশ্রেণী নয়, সবকিছুর মধ্যে যেন একটা ব্যাকুলতা। সবাই যেন এই কথাই উচ্চারণ করছে। রবীন্দ্রনাথ যেন অনুভব করছেন গোটা পৃথিবীর প্রাণী এবং জড়ো সবাই যেন একটাই কথা বলে যাচ্ছে। কি বলে যাচ্ছে? হেথা নয় আর কোনখানে। অর্থাৎ কেউ স্থির থাকতে চাইছে না, সবার মধ্যেই যেন একটা গতি সঞ্চারিত হয়ে যাচ্ছে। এই গতির প্রেরণা এলো কোথা থেকে? এলো সেই বলাকার পাখার শব্দ থেকে।
কবি বলছেন, হে হংস বলাকা, আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা। রবীন্দ্রনাথ যে পৃথিবীকে নিস্তব্ধ বলে অনুভব করেছিলেন, মনে হয়েছিল এই গোটা পৃথিবী নিস্তব্ধতার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, সেই নিস্তব্ধতা ভঙ্গ করে দিল কে? এই হংস বলাকা, এই হংস বলাকার পাখার শব্দ। আর তাই রবীন্দ্রনাথ গোটা বিশ্বের ব্যাকুল বেদনাকে যেন অনুভব করলেন, বুঝতে পারলেন এই পৃথিবীর প্রাণী অপ্রাণী সবাই যেন ছুটে যেতে চাইছে দূরের দিকে। সবার প্রাণেই রয়েছে সেই গতির ছোঁয়া, সবার মুখেই একই বাণী, হেথা নয়, হেথা নয়, আর কোনখানে। রবীন্দ্রনাথ বলছেন তার অন্তরে এই প্রেরণাটা নিয়ে আসলো হংস বলাকা। সেই জন্যই কবি বলছেন, হে হংস বলাকা, আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা। শুনিতেছি আমি এই নিঃশব্দের তোলে এই বস্তু জগৎ, এই পৃথিবী যে অন্ধকারে নিস্তব্ধ হয়ে ডুবেছিল, যেন নিস্তব্ধতার তপস্যা করছিল, সেই পৃথিবীতে শূন্যে জলে স্থলে রবীন্দ্রনাথ এবার যেন শুনতে পেলেন। কি শুনতে পেলেন? পাখার শব্দ, উদ্দাম চঞ্চল। সবাই যেন পাখা মেলে উড়ে যেতে চাইছে, সবাই যেন পৌঁছাতে চাইছে হেথা নয়, হেথা নয়, আর কোনখানে। পর্বত হয়ে যেতে চাইছে বৈশাখের মেঘ, বৃক্ষ যারা মাটির বন্ধনে স্থির হয়ে আছে তারাও যেন পাখা মেলে উড়ে দিতে চাইছে। তৃণদল মাটির আকাশ করে ঝাপটিছে ডানা। মাটির বুকে যে ঘাসগুলো গজিয়ে আছে, কবি মনে করছেন সেই ঘাসগুলো যেন পাখা ঝাপটাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার চেষ্টা করছে। তৃণদলের মধ্যেও যেন কবি একটা গতি অনুভব করলেন। গতি অনুভব করলেন কার মধ্যে? মাটির ভিতরে চাপা পড়ে থাকা বীজের মধ্যে। বলাকার মধ্যে যে গতি রয়েছে, কবি বীজের মধ্যেও সেই গতি দেখতে পেলেন, গতি অনুভব করলেন। বলছেন মাটির আঁধার নিচে কে জানে ঠিকানা। মাটির তলায় কোথায় কোন বীজটা পড়ে রয়েছে যার সন্ধান হয়তো আমরা জানি না, কিন্তু সেই মাটির অন্ধকার তলাতেও সে কি করছে? সে পাখা মেলে দিচ্ছে। কি? অঙ্কুরিত হচ্ছে। ওই যে বীজ অঙ্কুরিত হলে তার যে দুটো প্রথম পাতা বেরোয়, কবি বলছেন সেগুলো তার পাতা নয়, সেগুলো তার পাখা। অর্থাৎ বীজও বলাকার মতো উড়ে যেতে চাইছে। তৃণদল মাটির আকাশ করে ঝাপটিছে ডানা, মাটির আঁধার নিচে কে জানে ঠিকানা। মেলিতেছে অঙ্কুরের পাখা, লক্ষ লক্ষ বীজের বলাকা। দেখিতেছি আমি আজি এই গিরিরাজি, এই পর্বত শ্রেণী যাদের কথা কবিতায় আগে একটু বলেছেন। কবি বলেছেন পর্বত চাইল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ। সেই পর্বতের প্রসঙ্গ আবার বলছেন এই গিরিরাজি। সেখানে বলেছিলেন দেবদারু জঙ্গলের কথা, দেবদারু গাছের কথা। এই বন যাদেরকে কবি স্থির মনে করেছিলেন, যাদেরকে কবি মনে করেছিলেন যারা মাটির বন্ধনে আবদ্ধ, এখন কবি তাদেরকে অনুভব করছেন। কি অনুভব করছেন? অনুভব করছেন তারা চলিয়াছে উন্মুক্ত ডানায়। তারাও যেন ডানা মেলে দিয়ে উড়ে চলেছে দ্বীপ হতে দ্বীপান্তরে, অজানা হইতে অজানায়। নক্ষত্রের পাখার স্পন্দনে চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে। এই যে নক্ষত্র থেকে মিটমিট করে একবার আলো একবার অন্ধকার ঠিকরে পড়ছে, কবি বলছেন এটা হচ্ছে আসলে তার পাখার ঝাপটানি। এই নক্ষত্রও যেন চলছে, নক্ষত্রের মধ্যেও কবি যেন একটা গতিকে অনুভব করলেন। সমস্ত গতির প্রেরণা হয়ে কবির কাছে দেখা দিয়েছে ওই হংস বলাকার উড়ে চলার পাখার শব্দ। এরপর থেকে কবিতার বক্তব্যটা একটু অন্যভাবে। এতক্ষণ পর্যন্ত রবীন্দ্রনাথ বিশ্বজগতের কথা বললেন, এরপরে তিনি চলে আসছেন মানবের কথায়। কবিতার টোনটা একটু পাল্টে যাচ্ছে, মূল বক্তব্য সেই গতি, কিন্তু রবীন্দ্রনাথ এবারে বলছেন, কি বলছেন? শুনিলাম মানবের কত বাণী। এই বিশ্বজগতের মধ্যে গতি অনুভব করতে করতে রবীন্দ্রনাথের মনে পড়ে গেল মানব জগতের কথা। মানুষের মধ্যেও কি রয়েছে? সেই অকারণ অবারণ চলা। কত মানুষ কত যুগে কত বাণী নিয়ে অলক্ষিত পথে উড়ে চলে। মানুষ নানা যুগে নানা বাণী নিয়ে এগিয়ে আসছে, অতীত থেকে বর্তমানে, আবার বর্তমান থেকে
ভবিষ্যতের দিকে। আমরা বলেছি বলাকাতে রবীন্দ্রনাথ যে গতির কথা বলেছেন সেটা শুধু প্রাণের গতি নয়, সে গতি প্রাণেরও গতি, জড়েরও গতি। আগে জড়জগৎ বিশ্বজগতের মধ্যে গতিকে অনুভব করার পরে রবীন্দ্রনাথ সেই গতির দৃষ্টিভঙ্গি দিয়ে এবারে মানুষকে দেখছেন। মানুষও কি করছে, অতীত থেকে ভবিষ্যতে, যুগ থেকে যুগান্তরের দিকে গতিমান। যেমন করে শাহজাহান গতিমান, শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে রাতে এই বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে। কবি নিজের মনটাকে বললেন, নিজের মনটা হচ্ছে যেন একটা বাসা ছাড়া পাখি। এই আকাশে উড়ে চলা অসংখ্য পাখি যারা দিনের মধ্য দিয়ে, রাতের মধ্য দিয়ে একটা প্রান্ত থেকে আরেক প্রান্তে তাদের সাধের বাসাটুকুকে ছেড়ে দিয়ে উড়ে চলেছে। কবির মন হচ্ছে যেন সেরকম একটা বৈরাগী বাসা ছাড়া পাখি। সেও কি করছে, আলো অন্ধকারের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। কোন পার হতে কোন পারে আমরা কোথা থেকে এসেছি জানি না, তবে যেখানে আছি সেখানেই চিরকাল থাকবো না। আমরা এগিয়ে যাব। কোথায় যাব, কোন পার থেকে এসেছি জানি না, কোন পারে গিয়ে লাগবো তাও জানি না। ধনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার এ গানে। গোটা বিশ্বজগতের ডানায় যে বাণী, আমার মধ্যেও সেই একই বাণী। কি, আমরা যেখানে আছি সেখানেই স্থির হয়ে থাকবো না। আমরাও সবসময় চলছি। কোথায় চলছি জানি না, তবে প্রত্যেকটা মুহূর্তে শুধু আমরা এইটুকু অনুভব করছি, হেথা নয়, আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটাই আমার লক্ষ্য নয়, আরো কোথাও, আরো অন্য কোথাও। অর্থাৎ আমাকেও কি করতে হবে, চিরকাল চলমান থাকতে হবে। মানবাত্মা চিরকাল চলমান, কবি হৃদয় চিরকাল চলমান। যেটা বিশ্বজগতের বাণী সেটা কবি হৃদয়েরও বাণী। হেথা নয়, অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনখানে।